এই আরাকান করিডোরের ভালো মন্দ এসব নিয়ে জার্নালিস্টিক কথাবার্তা আসলে এখন কোনো অভাব নাই। মোটামুটি কয়েকশো বাঙালি বোধহয় এই বিষয়ে একটা জার্নালিস্টিক মতামত দিতে পারবেন অলরেডি, জি। যা দেখতে পাচ্ছি। তো আমার কাজ আসলে এইটা না, আমি বলবো একটা বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি স্ট্র্যাটেজি এই ইস্যুতে কি হতে পারতো বা পারে এখনো। এবং যদিও আরাকানের এই স্পেসিফিক ইস্যুতে আমি কথাটা বলছি, কিন্তু এই পরিকাঠামোটা আপনি যে কোনো সংকটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। প্রথমত আমি বলবো এই ইউএন সাপোর্টেড হিউম্যানিটেরিয়ান করিডোরের তর্কটাকেই, পুরা তর্কটাকেই এটা অ্যাপ্রোচ করতে হবে একটা পাওয়ার ম্যাক্সিমাইজিং স্ট্র্যাটেজিক অপরচুনিটি ফর বাংলাদেশ। এভাবে কেন পাওয়ার ম্যাক্সিমাইজিং, কেন মানবিক নৈতিক ইত্যাদি না? প্রথম কথা হচ্ছে যে আমরা জানি আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে হিউম্যানিটেরিয়ান, মোরাল, এই ধরনের তর্কগুলো আসলে অনেক সময় ব্যবহার করা হয় অন্য ধরনের একটা উদ্দেশ্যকে হাসিল করার জন্য। তো সেই ব্যাপারটা তো আছেই, সেটা বাদ দিয়েও আমি বলবো যে কেন পাওয়ার ম্যাক্সিমাইজিং, কারণ পৃথিবীতে জাতি রাষ্ট্রগুলা একটা অ্যানার্কিক সিস্টেমের মধ্যে বিদ্যমান থাকে, যেখানে আসলে কোনো ওয়ার্ল্ড গভর্নমেন্ট এক্সিস্ট করে না। হ্যাঁ, কেন এক্সিস্ট করে না? এই পৃথিবীতে যদি কোনো দেশ একটা বিপদে পড়ে যায়, একটা দেশ হিসেবে যদি বিপদে পড়ে যায় বা জাতি হিসেবে বিপদে পড়ে যায়, এবং বিপদে পড়ে তারা, আমরা এখানে যেরকম বিপদে পড়লে 911-এ কল দেই, সেরকম জি। যদি জি। একটা কল দেয়, তাহলে অপর প্রান্ত থেকে কেউ তো দিবে জানেন? নোবডি। এরকম কোনো ওয়ার্ল্ড অর্ডার নাই এখানে যেখানে 911-এ কল দেওয়া যায়। তো সেলফ হেল্প হচ্ছে এই বিশ্বের একমাত্র সার্ভাইভালের উপায়। তো এই কারণে সার্ভাইভাল না হলে যেহেতু অন্য কোনো উদ্দেশ্যই হাসিল করা যায় না, এই জন্য একটা জাতির প্রথম যে স্টেপ সেটা হচ্ছে পাওয়ার ম্যাক্সিমাইজ করা। তো এই সংকটটাকে কিভাবে বাংলাদেশের পাওয়ার ম্যাক্সিমাইজেশনের জন্য ব্যবহার করা যায়, সেটার জন্য আইডিয়ালি যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে যে একটা নির্বাচিত ম্যান্ডেটওয়ালা গভর্নমেন্টের অধীনে একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল, যেখানে সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিরা থাকবেন, সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ প্রতিনিধিরা থাকবেন। তাদের অধিবেশন ডেকে একটা বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে আমাদের করণীয় ঠিক করা যেত। এখন যেহেতু এইটা নাই, এরকম একটা নির্বাচিত অবস্থা বিরাজ করে না, তাহলে আমরা কি করব? এখনো আমি মনে করি ন্যাশনাল কনসেনসাস কমিটি অন অ্যাডহক ইস্যুস, যেমন এটা একটা অ্যাডহক ইস্যু, সেটা এখনো করা যেতে পারতো, সে যে কয় মাসের জন্যই হোক। এখানে কারা থাকবে? এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবে, মিলিটারি লিডার্স থাকবে, ইন্টেলিজেন্স চিফস থাকবে, টপ ডিপ্লোম্যাটরা থাকবে। এটার ফলে যেটা হতো সেটা হচ্ছে এক রকমের একটা সেমব্লেন্স অফ কনসেনসাস আমরা ডেভেলপ করতে পারতাম, এবং ইলেজিটিমেসির যে চার্জ বিভিন্ন সময় আমরা দেখছি সেটাকে একরকমের ডিফিউজ করে দেওয়া যেত। তো করিডোর সংক্রান্ত এই মোমেন্টামটাকে আমি মনে করি একটা স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সের টুল হিসেবে ব্যবহার করা দরকার, এবং আমি স্পেসিফিক কয়েকটা বিষয় বলতে চাই এখানে। হুম। পুরা ডিলটাকে আউটরাইট রিজেক্ট করার দরকার নাই, আবার আউটরাইট হ্যাঁ বলারও কোনো দরকার নাই। যদি ইউএনের তত্ত্বাবধানে একটা করিডোর হয় এবং এর ফলে রোহিঙ্গা প্রত্যাবর্তনের পুরোপুরি গ্যারান্টি পাওয়া যায় এবং লিখিত গ্যারান্টি পাওয়া যায় ওই ওই সাইডের পক্ষর কাছ থেকে, যে গ্যারান্টর হতে সক্ষমতা রাখে, একমাত্র তখনই এটা বিবেচনা করা যেতে পারে রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে এবং এক রকমের মিনিমাম কনসেনসাসের ভিত্তিতে। এবং অতি অবশ্যই এই পুরা প্রক্রিয়ার মধ্যে এই এইড ডিস্ট্রিবিউশন এবং পুনর্বাসন পুরা প্রক্রিয়ার মধ্যে রোহিঙ্গাদের যে লিডারশিপ, তাদেরকে লিখিত সিকিউরিটি গ্যারান্টি এবং লেজিটিমেট একটা সার্বভৌম স্টেক হোল্ডার হিসেবে স্বীকার করে নিয়ে অন্তর্ভুক্ত করতে হবে। এর ফলে যেটা হবে সেটা হলো যে এই এইড এফোর্টটা ফ্রেমড হবে অ্যাজ এ টেম্পোরারি প্যাথ টু রিটার্ন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ দি রোহিঙ্গা। হ্যাঁ, এটা ইনডিফিনিট কোনো কিছু হতে পারবে না। এবং এই ইস্যুকে ব্যবহার করে এই রাখাইন অঞ্চলে আমরা নিজেদেরকে একটা ডিফ্যাক্টো স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িত করে ফেলতে পারি, যার মাধ্যমে আমরা জাতিসংঘ, চায়না, ইন্ডিয়া, আমেরিকা, আসিয়ান এবং আঞ্চলিক অন্যান্য যত শক্তি আছে তাদের কাছে এক রকমের পলিটিক্যাল ক্যাপিটাল আমরা অর্জন করতে পারি। এবং এটা আস্তে আস্তে সীমান্তের, আমাদের নিজেদের সীমান্তের বাইরে সীমিত আকারে হলেও এক রকমের পাওয়ার প্রজেকশন এবং
ফরওয়ার্ড ডিফেন্সের একটা গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট হতে পারত। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে টেকনাফে আমরা একটা স্থায়ী মানবিক সহায়তার লজিস্টিক্যাল ঘাঁটি, এমনকি সার্ভেইলেন্স এবং র্যাপিড রিয়াকশনের একটা মিলিটারি ফরওয়ার্ড অপারেটিং বেজও চিন্তা করতে পারি ইন দ্য লং রান। তো ফাইনালি আমাদের উচিত হবে এখানে কোনো পরাশক্তিকে এককভাবে কোনো প্রকার মনোপলি অফ পাওয়ার যেন তারা পেতে না পারে, সেই দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ডিপ্লোম্যাটিকভাবে বিবেচনা করা। এবং যেহেতু জিওগ্রাফিটা এখানে আমাদের অনুকূলে, সেই কারণে আমরা নিজেদেরকে একরকমের ইনডিসপেন্সিবল ইন্টারলুকেটর হিসেবে এখানে হাজির করতে পারি ইউএন, মায়ানমার অ্যান্ড অল অ্যাক্টরসদের মধ্যে। এবং এটা আমাদের কোনো হিউম্যানিটেরিয়ান চ্যারিটি মাত্র না, বাট অ্যাজ এ প্রুফ অফ ঢাকাস রিজিওনাল লিডারশিপ এবং নেগোশিয়েটর এবং মেডিয়েটর হিসেবে ঢাকার যে ক্যাপাসিটি আছে টু ম্যানেজ কমপ্লেক্স ইস্যুস এবং কনফ্লিক্ট এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং স্টেবিলিটির জন্য যে আমরা একটা রিলায়েবল পার্টনার, সেইটা এস্টাবলিশ করার একটা সুবর্ণ সুযোগ এটার মধ্যে দিয়ে আছে। এবং যে কোনো এরকম একটা সংকট থেকে আমাদের সার্ভাইভাল নিশ্চিত করা, পাওয়ার ম্যাক্সিমাইজ করা, শত্রুদের প্রতিহত করা এবং স্থানীয় নিরাপত্তা এনভায়রনমেন্টকে নিজেদের অ্যাডভান্টেজে শেপ করার এরকম নানা স্কোপ কিন্তু আমাদের রয়েছে। সেটার জন্য আমাদের দরকার হচ্ছে একরকমের ফরওয়ার্ড ভিশন এবং একটা মিনিমাম কনসেনসাস। আমি এটাই মনে করি। থ্যাংক ইউ সো মাচ। সো আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি যেটা বললেন যে বাংলাদেশ কোনো বৃহৎ শক্তির মানে বলয়ের মধ্যে না থেকে যদি নিজস্ব একটি পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারে এবং এটা একটা অপরচুনিটি। সো এই প্রসঙ্গে আমি বলতে চাই যে এই যে 5ই অগাস্টের পরে যে শেখ হাসিনার দেশ ত্যাগ এবং এরপরে বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়েছে, তাতে অনেকেই মনে করেন যে ভারতীয় যে একটি মানে তাদের যে প্রভাব বলের যে খপ্পর, এই খপ্পর থেকে বাংলাদেশ অনেকটা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এই রেভলিউশনের পরে। এবং এটাকে ধরে রাখতে যদি পারে বাংলাদেশ, তাহলে হয়তো একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশ এগোতে পারবে। সো আপনি বিষয়টি কীভাবে দেখছেন? জি, আমি মনে করি যে এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা সুবর্ণ সুযোগ এই অর্থে এসেছে যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এটাই মনে হয় এরকম একটা অসাধারণ একটা ব্যালেন্স টাইম, যখন আমরা একই সাথে চায়নার যেরকম ক্লোজ, ঠিক একইভাবে আমেরিকারও ক্লোজ। একদিকে আমাদের প্রধান উপদেষ্টা চায়নায় গিয়ে অনেকগুলা স্ট্রং ডিল করছেন, আরেকদিকে কিন্তু আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিবেশীরা এরকম অভিযোগ তুলছেন যে আমরা নাকি আমেরিকান প্লেয়ার এই রিজিয়নে। সো আমার মনে হয় আমাদের যে এই যে একটা সুইট স্পট জিও স্ট্র্যাটেজিক, জিও পলিটিক্যাল যে কোনো রিজনেই হোক, আমাদের যে একটা ঐতিহাসিক মুহূর্তের সামনে এনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে এই সম্ভাবনাটা, সেটাকে কাজে লাগানো উচিত। এবং সেটা কাজে লাগাইতে আমাদের সবচেয়ে বড় যে অন্তরায়, সেটা হচ্ছে আমাদের একরকমের ইলিজিটিমেসি ইন্টারনালি এবং পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট। হ্যাঁ, যেটা আমি মনে করি সবাইকে আস্থায় নিয়ে খুব অ্যাডহক বেসিসে হলেও একটা কনসেনসাসের মধ্যে আসা উচিত। নিজে চমক দেখিয়ে নানান রকমভাবে স্কোর করা এবং হাততালি পাওয়ার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে সবার আগে বাংলাদেশের স্বার্থটাকে অগ্রাধিকার দেওয়া। সেইটা করতে গেলে আমার মনে হয় এরকম একরকমের মিনিমাল কনসেনসাস যদি আমরা পারি, তাহলে আমরা এরকম একটা নিজস্ব ফরেন পলিসি ডিজাইন করতে পারবো। এবং সেটা করতে পারলে আমরা দেখা যাবে যে কিছু শক্তি খুশি হচ্ছে কখনো, কিছু শক্তি নাখোশ হচ্ছে কখনো, কারোর সাথে সম্পর্ক শীতল হচ্ছে, উষ্ণ হচ্ছে। তাতে আমাদেরকে মানে আমাদের অন্যদেরকে খুশি করা তো আমাদের ফরেন পলিসি হতে পারে না। আমরা আমাদের জাতীয় স্বার্থটাকে অগ্রাধিকার দিয়ে সেই অনুযায়ী আমাদের টার্মসে আমাদের ফরেন পলিসি নির্ধারণ করবো, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু আমরা এক্সারসাইজ করব। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আপনি যেটা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটা প্রফেসর ইউনূস সাহেব গঠন করেছেন, এবং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম যে একটি ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করার ক্ষেত্রে কেউ এর আগে এই উদ্যোগ নেয় নাই, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন, ডু ইউ থিঙ্ক ইটস ক্যান ওয়ার্ক? এটা আমাদের জাতীয় ঐক্য সৃষ্টিতে কাজ করবে? ইটস টু আর্লি টু সে, বাট আমি যেটা মনে করি যে আমাদের কতগুলো লোয়েস্ট কমন ডিনোমিনেটর বা লসাগুতে ঐক্যমত্য অলরেডি আছে। হ্যাঁ, যেমন আমরা এখন পর্যন্ত এই কথা শুনি নাই
যে কেউ বলেছে যে ধরেন আমরা এই সামনে আমাদের যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটাতে আমরা হচ্ছে মানে আমাদের নিজেদের পছন্দের লোক ছাড়া অন্য লোকের অধীনে আমরা ইলেকশন করব না, যেটা আমরা আগে কল্পনাই করতে পারতাম না। আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে গেছে, এই জন্য আমরা এখন ছোট জিনিসগুলোর দিকে তাকাচ্ছি। বাট আমি মনে করি যদি থ্রেটটা এক্সিস্টেন্সিয়াল লেভেলে পৌঁছায় যায়, যেমন আমরা দেখতাম যে মাঝে মধ্যে আমাদের পলাতক সাবেক প্রধানমন্ত্রী যখন বিভিন্ন স্টেটমেন্ট দিতেন, তখন আমরা আবার একরকমের জাতীয় কনসেনসাস অটোমেটিক্যালি দেখতে পেতাম। তো আমার মনে হয় যে ওই জায়গাটায় পৌঁছালে আমাদের একরকমের অলিখিত চুক্তি এবং ঐক্যমত তো অলরেডি আছে, এবং আমি এখন পর্যন্ত আশাবাদী, আমি কোনো কারণ দেখি না যদি এই সরকার তার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ইলেকশন থেকে সরে না আসে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে একরকমের মিনিমাল কনসেনসাস অবশ্যই হবে। এর বাইরে যেটা, সেটা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবসময় হয়েই থাকে, এবং ভোটের রাজনীতিতে এটা আমি হেলদি একটা। এটা সারা দুনিয়াতেই আছে, সারা পৃথিবীতে এটা আছে, রাইট। থ্যাংক ইউ।